শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী। চলে এসেছি আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে আর্থিক অবস্থার বিবরণীর একটা অংশ, এই মোট লাভ। তো আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব কোনো অঙ্ক দিয়ে না বা কোনো হিসাব দিয়ে না, আমি চেষ্টা করব হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থার বিবরণী মোট লাভের সম্পূর্ণ সূত্রগুলো ক্লিয়ার করতে। আমার আজকের ক্লাসের পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর্থিক অবস্থার বিবরণীর মোট লাভে আর কোনো সমস্যা থাকবে না। তো যা হোক, আমি সূত্র জগতের মতো করে আমার সূত্র কালেকশন থেকে কিছু এন্ট্রি আমি এখানে উল্লেখ করছি। তোমরা এগুলো যদি বাসায় সবাই নিজ নিজ দায়িত্বে এগুলো লিখে রাখলে ভবিষ্যতে কাজে লাগবে। এর বাইরে এন্ট্রি আসা অনেকটা অসম্ভব। এই এন্ট্রিগুলাই সাধারণত পরীক্ষাতে বারবার আসে মোট লাভ অংশের মধ্যে। তো এই এন্ট্রিগুলো খুব ভালো করে দেখবা, আশা করি মোট লাভের কোনো সমস্যা থাকবে না। যা হোক, আর্থিক অবস্থার বিবরণীর তিনটা অংশের মধ্যে আমরা প্রথম যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোট লাভ অংশ। তো মোট লাভ অংশ, মোট লাভটা ক্লিয়ার করার জন্য আমাদের যা যা দরকার হয়, অর্থাৎ মোট লাভে যা যা এন্ট্রি আসে সেগুলো হচ্ছে যেমন বিক্রয়। বিক্রয়ের সাথে যখন যোগ বিয়োগ থাকে তখন এই টাকাগুলো এইখানে হয়। আমি টাকার সংখ্যা না লিখে এখানে স্টার চিহ্ন দিয়ে আমি টাকাটা বর্ণনা করছি আর কি। যেহেতু এটা একটা কাল্পনিক চক, আমি এটা স্টার চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তো বিক্রয়ের সাথে হয় যোগ অলিখিত বিক্রয়। এই এন্ট্রিটা সাধারণত সমন্বয়ে থাকে, যে সেটা দুবার করতে হয়। একটা হচ্ছে যে বিক্রয়ের সাথে যোগ, আরেকবার হচ্ছে দেনাদারের সাথে যোগ। যা হোক, এটা আমি যোগ করার পরে এখানে একটা অ্যামাউন্ট থাকবে। অলিখিত বিক্রয় থেকে তারপরে ফেরত বাদ দিতে হবে। ফেরত, এটার অন্য নাম হয় আন্তঃফেরত অথবা বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরত অংশের এখানে আন্তঃফেরত অংশটা বাদ দেওয়ার পরে যে টাকাটা আছে সেটা এখানে থাকে। হ্যাঁ, একটা কথা সেটা হচ্ছে যে এই এন্ট্রিগুলো যদি রাওয়া মিলে থাকে কিংবা সমন্বয়ে থাকে তখন আসবে, না আসলে যা যা থাকে সব আসবে। মোটামুটি এর বাইরে কোনো এন্ট্রি আসে না। তো বিক্রয় ফেরত এরপরে এখান থেকে যাই মুনাফাবিহীন পণ্য বিক্রয়। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, যার টাকাটা এখানে লিখে এটার পরে আর তেমন কিছু এন্ট্রি আসে না। এই টাকাটা সর্বশেষ এই ঘরে লিখতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে যে নিট বিক্রয়ের পরিমাণ। যদি আমাদের প্রশ্নের মধ্যে থাকে যে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তখন হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বিয়োগ ফেরত আন্তঃফেরত কিংবা বিক্রয় ফেরত কিংবা বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয়। এই এন্ট্রিগুলো বাদ দেওয়ার পরেই যে টাকাটা আসে সেটা হচ্ছে নিট বিক্রয়। এটার পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এটার অন্য আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালন ব্যয়। যাই হোক, বিক্রিত পণ্যের ব্যয় যে এন্ট্রিগুলো আসে সেটা হচ্ছে যে প্রারম্ভিক মজুদ পণ্য। এসএসসি লেভেলে এই এন্ট্রির সাথে তেমন একটা যোগ বিয়োগ কোনো কিছু থাকে না, সেই জন্য এই টাকাটা বেশিরভাগ সময়ে মধ্যখানে লিখতে হয়। হ্যাঁ, এর পরের এন্ট্রিগুলো আমরা লেখার আগে এখানে যেহেতু জায়গা স্বল্পতা, আমি এই অংশটা মুছে পরবর্তী অংশ লেখার জন্য রেডি করছি। ক্রয়, যথারীতি ক্রয় লেখার সময় আমরা একটু সাবধানে লিখতে হবে। টাকাটা প্রথম ঘরে লিখতে হবে, যে কেননা ক্রয়ের সাথে যোগ বিয়োগ বেশিরভাগ সময় থেকে থাকে। ক্রয়ের সাথে প্রথমে যে এন্ট্রিটা আসতে পারে সেটা হচ্ছে অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় এটা বেশিরভাগ সময়ে সমন্বয়েই থাকে। তো লেখার পরে এটা যোগ করতে হবে। যোগ করার পরবর্তীতে আসে এরপরে যে বিক্রয়ের মতো যে ক্রয় ফেরত, বহি ফেরত অথবা ফেরত লেখা থাকে।
হ্যাঁ, যদি দেওয়া মিলে থাকে এই এন্ট্রিটা ক্রেডিট পাশে থাকে। এন্ট্রিটা কোথায় থাকে? ক্রেডিট পাশে থাকে। তাহলে এখান থেকে আমি ফেরত পণ্যটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকলো বিয়োগ পণ্য উত্তোলন, অথবা আচ্ছা না, অথবা এটা পরের ইয়াতে লিখি। আমাকে জায়গাটা আসলে আরো বড় দরকার ছিল। এটার পরে লিখতে হবে বিনামূল্যে পণ্য বিতরণ। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, এগুলো যদি সমন্বয়ে থাকে তাহলে প্রতিটা হিসাব দুবার করে হবে। প্রতিটা হিসাব দুবার করে হবে। আমি অন্য কোনো দিন এটা নিয়ে আলোচনা করব। আপাতত ক্রয়ের সাথে যে যে এন্ট্রিগুলো বা যে যে হিসাবগুলো যোগ বা বিয়োগ হয় আমি সেইগুলো এখানে তুলে ধরছি। বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ করার পরে থাকে আরো অনেক থাকতে পারে। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মোটামুটি এই এন্ট্রিগুলোই ক্রয়ের সাথে আসে। আরো কিছু থাকতে, ওই যে আগুনে বিনষ্ট পণ্য আছে একটা, বিয়োগ আগুনে বিনষ্ট পণ্য। হ্যাঁ, এটার পরে আমরা এন্ট্রিগুলো এখানে লিখতে পারি। এখানে সবগুলো যে এন্ট্রি একসাথে হিসাবে থাকবে তা না, এখানে কয়েকটা হিসাবে থাকতে পারে, তবে এর বাইরে সাধারণত আসে না। ক্রয়ের মধ্যে এর বাইরে আর কোনো হিসাব এখানে আসে না। তো যাই হোক, ক্রয়ের মোটামুটি লেখা শেষ। তোমরা এই লেখাগুলো লেখার জন্য স্ক্রিনশট ব্যবহার করতে পারো। লেখাগুলো লিখে, কারণ একসাথে ভিডিওতে লেখাগুলো লেখা অসম্ভব, সেজন্য স্ক্রিনশট দিয়ে এই পুরো হিসাবটা লিখে নিতে পারো। বাকি যে হিসাবগুলো আছে আমি সেগুলো লিখছি। এখন ক্রয় মোটামুটি নিট ক্রয় বের হয়ে গিয়েছে। তো ক্রয় বের হওয়ার পরবর্তীতে আমরা পরের অংশের মধ্যে চলে যাব। এরপরে আসে মজুরি। মজুরির টাকা যদি এখানে লিখতে হয় তখন হচ্ছে যে এটার সাথে যদি যোগ হয় বকেয়া, বকেয়া যদি থাকে সেটা যোগ করতে হবে। বকেয়া মানে হচ্ছে বাকি আর কি। তো অগ্রিম হবে বিয়োগ, অগ্রিম হবে বিয়োগ। তো এক্ষেত্রে একটা কথা মনে রাখতে পারো, এটা যেহেতু দুইবার করে হয়, বকেয়া মজুরি, বকেয়া মজুরি যেটা আসবে সেটা হচ্ছে যে বকেয়া মজুরি যেটা আসবে সেটা হচ্ছে যে দায়, আর অগ্রিম মজুরি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। তো যোগ বিয়োগ করার পরে আমরা মধ্যখানে লিখব। তারপরে হচ্ছে যে শুল্ক হতে পারে, আমদানি শুল্ক হতে পারে, এই টাকাগুলো আমরা এখানে লিখতে পারি। তারপর হচ্ছে যে রাস সালামি, নট বিমা সালামি, রাস সালামি, রাস সালামিটা বিক্রিত পণ্যের ব্যয় হয়। তারপর হচ্ছে জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া, তারপর হচ্ছে মজুরি, শুল্ক, রাস সালামি, জাহাজ ভাড়া। আচ্ছা, এই এন্ট্রিগুলো এখানে লেখার পরে আরো কিছু হিসাব আছে, এই মুহূর্তে হয়তো আমার মাথায় আসছে না। আমি এগুলো সবগুলো কি করব, যোগ করে দিব। মধ্যখানে যে টাকাগুলো লিখেছিলাম, এই প্রারম্ভিক মজুদ থেকে শুরু করে এই যে জাহাজ ভাড়া পর্যন্ত সবগুলো হিসাব আমি এখানে যোগ করার পরে এখানে একটা ফলাফল আসবে। সেইখান থেকে আমার এই অংশটা বাদ দিতে হবে। বাদ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ বিয়োগ থাকতে পারে। সমাপনী মজুদ পণ্যের সাথে যদি আগুনে বিনষ্ট হয়, আগুনে বিনষ্ট পণ্য থাকে, সেটা যদি সমাপনী মজুদের অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা
এই সমাপনী মজুদ থেকে বাদ দিয়ে দেখাতে হবে। বাদ দেওয়ার পরে যে এন্ট্রিটা আসবে সেটা আমরা এই প্রারম্ভিক মজুদ থেকে হিসাব করে এই যে এতটুকু পর্যন্ত মোট হিসাবের যে ফলাফল আসছে সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে একটা হিসাব পাবো, সেটা আমরা তৃতীয় করে লিখব। তৃতীয় করে আগে থেকেই ওই যে শুরুর দিকে বিক্রয়ের যে হিসাবটা ছিল এখানে, ওই বিক্রয়ের টাকা থেকে যদি এই টাকাটা কম হয় তখন মোট লাভ হবে। আমরা ধরে নিলাম বিক্রয়ের টাকাটা বেশি আর এই টাকাটা কম, তখন এই বিক্রিত পণ্যের ব্যয়টা কম, তখন যে টাকাটা আসবে ওটার নামই হচ্ছে মূলত মোট লাভ। তাহলে এই একটা জিনিস আমরা এখানে শিখতে পারলাম, এটা যদি এই টাকাটা বেশি হয়, অর্থাৎ বিক্রিত পণ্যের টাকাটা যদি বেশি হয় তখন সেটা আমাদের হবে ক্ষতি, আর যদি বিক্রিত পণ্যের টাকাটা যদি কম হয়, বিক্রয় থেকে কম হয়, তখন আমাদের হবে মোট লাভ। এখন আমরা নিয়ম অনুযায়ী মোট লাভ পেয়েছি, তাই আমি এখানে মোট লাভ হিসাব করেই আমি এটার নাম দিলাম যে মোট লাভ। আমি আবারও বলছি, যদি বিক্রিত পণ্যের ব্যয় টাকা বিক্রয় থেকে বেশি হয় তখন আমাদের হবে মোট ক্ষতি, আর যদি বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা বিক্রয় থেকে কম হয় তখন সেটা হবে আমাদের জন্য মোট লাভ। এটা বিয়োগ দিয়ে আমরা এই টাকাটা পাবো। বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা এই টাকাটা পেলাম, এটার নামই হচ্ছে মোট লাভ। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। আমি চেষ্টা করেছি মোট লাভের পুরো অংশ এখানে তুলে ধরার জন্য, যদি একটা এন্ট্রি হয়তো বাদ পড়ছে, তবে এর বাইরে এটাই নিয়ম, এর বাইরে আর কোনো এন্ট্রি থাকে না। ধন্যবাদ সবাইকে।